সুপ্রিয় শিক্ষার্থী, পন্টু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির তালহা জুবায়েদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিএসসি 431 প্রফেশনাল প্রোগ্রামিং উইথ সি শার্প ডট নেট কোর্সে। এই কোর্সে আমরা পাঠদান করছি মূলত সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে প্রফেশনাল প্রোগ্রামিং করা যায় সেটি জানতে, এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সি শার্প একটি বেশ আধুনিক ল্যাঙ্গুয়েজ, এবং আমরা বলেছি এটি একটি সিম্পল মডার্ন জেনারেল পারপাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি মাইক্রোসফট ডেভেলপ করেছিল, যে তাদের যে ডট নেট ইনিশিয়েটিভ ছিল লিড বাই অ্যান্ডার্স হেজেলসবার্গ। সি শার্প প্রোগ্রামিংয়ে আমরা মিড টার্মের আগে যতটুকু শিখেছি তারপর থেকে আমরা আলোচনা করব, এবং আমরা tutorialspoint.com-টি অনুসরণ করব। মোটামুটিভাবে এখানে যে টপিকগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে সেগুলোই আমরা মূলত এখানে দেখব। ওভারভিউতে আমরা সি শার্প সম্পর্কিত কিছু মৌলিক বিষয়গুলো দেখেছিলাম, যে সি শার্প কি, সি শার্পের ওয়াইডলি ইউজ প্রফেশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হওয়ার কারণ কি, এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ফিচার্সগুলো। সি শার্প সম্পর্কে আমরা যদি পড়তে চাই তাহলে প্রথমত আমাদের প্র্যাকটিস করার জন্য আমাদেরকে ডট নেট ফ্রেমওয়ার্ক এবং এনভায়রনমেন্ট সেট আপ দিতে হবে, এবং সে কারণে আমরা যদি উইন্ডোজ অ্যাপ্লিকেশনস কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনস কিংবা বিভিন্ন ধরনের ওয়েব সার্ভিসগুলো তৈরি করতে চাই, এ ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, যেটিকে আমরা বলছি ডট নেট framework. So .NET Framework is a revolutionary platform that helps you to write the following types of applications like Windows applications, web applications and web সার্ভিসেস। এবং ডটনেট প্ল্যাটফর্মের মৌলিক যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম সিএলআর অথবা ডটনেট ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি, কমন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন বা সিএলএস, সিটিএস যেটিকে আমরা বলি কমন টাইপ সিস্টেম, মেটাডেটা এবং অ্যাসেম্বলি, উইন্ডোজ ফর্মস, ASP.NET এবং ASP.NET অ্যাজাক্স, ADO.NET WF যেটা ওয়ার্কফ্লো ফাউন্ডেশন বা উইন্ডোজ ওয়ার্কফ্লো ফাউন্ডেশন। তারপর আরেকটা আছে WPF বা উইন্ডোজ প্রেজেন্টেশন ফাউন্ডেশন, আরেকটি রয়েছে WCF উইন্ডোজ কমিউনিকেশন ফাউন্ডেশন এবং LINQ। আমরা সি শার্পের বিভিন্ন আইডিই যেটিকে আমরা বলি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে সোর্স কোড লিখতে হয় সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ যে সকল ডেভেলপমেন্ট টুলস প্রয়োজন হয় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো মাইক্রোসফট প্রোভাইড করে কিছু ডেভেলপমেন্ট টুলসগুলো সি শার্প প্রোগ্রামিংয়ের জন্য, যেমন ভিজুয়াল স্টুডিও 2019, ভিজুয়াল সি শার্প 2019 বা 20 এক্সপ্রেস, ভিজুয়াল ওয়েব ডেভেলপার। এখন আধুনিককালে আমরা আমাদের কম্পিউটারে বলেছিলাম যে ভিজুয়াল সি শার্প 2019, ভিজুয়াল স্টুডিও 2019 সেট আপ দিতে, ইনস্টল করতে ভিজুয়াল স্টুডিও মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে। তো এই ছিল আমাদের যেটাকে আমরা বলছি এনভায়রনমেন্ট, অর্থাৎ যে এনভায়রনমেন্টে বা যে প্ল্যাটফর্মে আমরা সি শার্প প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সফটওয়্যার সলিউশনস ডেভেলপ করতে পারবো। প্রোগ্রাম স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলেছিলাম মিড টার্মের আগে। আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বা মৌলিক প্রোগ্রাম আমরা তৈরি করেছিলাম, ঠিক এইখানে সেটি দেখানো হয়েছে। সি শার্পের এই কোডটিতে আমরা দেখতে পাচ্ছি ইউজিং সিস্টেম কমান্ডের মাধ্যমে প্রথম লাইনটি শুরু করা হয়েছে। অনলাইন সি শার্প আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা চাইলে এই লাইভ ডেমোতে ক্লিক করে আমরা এই যে সি শার্প কোড রয়েছে সেটি এক্সিকিউট করে তার আউটপুট কি হবে সেটি আমরা দেখতে পারবো, অথবা এখানে নিচে দেওয়া আছে যে when the above code is compiled and executed produces the following result, অর্থাৎ এই কোডটি যখন আপনি এক্সিকিউট করবেন কম্পাইলেশন এবং এক্সিকিউশনের পরে এই যে কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড কথাটি রয়েছে রাইট লাইন ফাংশনের প্যারামিটার হিসাবে, সেটি আউটপুটে দেখতে পাবো। তাহলে বাকি যে কোডগুলো দেখেন, শুধুমাত্র এই হ্যালো ওয়ার্ল্ড কথাটি আউটপুট স্ক্রিনে দেখানোর জন্য আমাদেরকে প্রোগ্রামিং স্ট্রাকচার মেনে এতখানি কোড লেখার প্রয়োজন হচ্ছে। কোড লেখার ক্ষেত্রে এই যে স্ক্যালিটন বা কঙ্কাল কিংবা এই যে ফরম্যাটটা সেটি যদি আপনি শেখা বুঝে যান তাহলে কিন্তু আপনি কোড খসড়া করতে পারবেন। যেমন দেখেন শুরুতে আমরা লিখেছিলাম ইউজিং সিস্টেম, এই যে ইউজিং কিওয়ার্ডের মাধ্যমে আমরা আসলে এই সিস্টেম নেম স্পেসকে অন্তর্ভুক্ত করি আমাদের প্রোগ্রামের মধ্যে। দ্বিতীয়ত নেম স্পেস কমান্ডের মাধ্যমে তাহলে কি করলাম, নেম স্পেস কিওয়ার্ডের মাধ্যমে আমরা আসলে নতুন একটি নেম স্পেস তৈরি করলাম। সিস্টেম নেম স্পেসটা আগে থেকে তৈরি করা নেম স্পেস, এবং সেটি আমরা ব্যবহার করলাম। বর্তমানে আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন নামে একটি নতুন নেম স্পেস তৈরি করলাম। সেই নেম স্পেসের একটা ক্লাস তৈরির জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড নামক একটি ক্লাস তৈরি করলাম উইথ দ্য ইউজিং অফ ক্লাস কিওয়ার্ড। খেয়াল করবেন নেম স্পেস কিওয়ার্ডের পরে একটি নেম স্পেসের নাম দেওয়া হয়েছে, তারপরে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট এবং সবশেষে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট। তার মানে এই নেম স্পেস
হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা একটি ক্লাস তৈরি করেছি হ্যালো ওয়ার্ল্ড। এই ক্লাসের নাম যদি অন্য কোনো ক্লাসের নামও হ্যালো ওয়ার্ল্ড থাকে, তবুও যেন নেম কলিশন বা নামের যে সংঘর্ষ সেটি যেন তৈরি না হয়, সেই কারণে একটি নতুন নেম স্পেস তৈরি করে তার অধীনেই সকল কোড লেখা হয়। অর্থাৎ টু অ্যাভয়েড দি নেম কলিশন উই ক্রিয়েট নেম স্পেস ইউজিং দি কিওয়ার্ড নেম স্পেস। নেম স্পেস কিওয়ার্ডের মাধ্যমে আমরা নতুন একটি নেম স্পেস তৈরি করি যাতে নাম কলিশন না ঘটে। নেম স্পেস বলতে আমরা আসলে কি বোঝাই? হোয়াট ইজ নেম স্পেস? নেম স্পেস ইজ নাথিং বাট এ কালেকশন অফ ক্লাসেস। অনেকগুলো ক্লাসের সমষ্টিকে আমরা আসলে নেম স্পেস হিসাবে বলে থাকি। তাহলে আমরা ভাইভাতে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করব আপনাকে। হয়তো এই কোডটি দিয়ে বলা হবে এখানে নেম স্পেস কিওয়ার্ডের মাধ্যমে কি করা হয়েছে, ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে কি করা হয়েছে, এখানে রাইট লাইন ফাংশনের কাজ কি, এখানে রিড কি ফাংশনের কাজ কি। তো মোটামুটি ভাবে রাইট লাইন, এই যে কনসোল ডট রাইট লাইন এটার মাধ্যমে আমরা বলছি যে প্রথমে আমাদেরকে ক্লাসের নাম লিখতে হয়, তারপরে আমাদেরকে ফাংশনের নাম লিখতে হয়েছে। কনসোলটা হচ্ছে ক্লাসের নাম, রাইট লাইন হচ্ছে মেথড বা ফাংশনের নাম। কনসোল ক্লাসের একটি মেথড হচ্ছে রাইট লাইন, যেটির মাধ্যমে আমরা আউটপুট স্ক্রিনে কোনো লেখা প্রদর্শন করে থাকি। ঠিক একইভাবে রিড কি একটি ফাংশন বা মেথড যেটি কনসোল ক্লাসে ডিক্লেয়ার করা আছে। মানে এই রিড কি ফাংশনটি কি কাজ করবে, কিভাবে করবে, তার প্যারামিটার কি হবে, সেই সকল বিস্তারিত বিবরণ দেয়া আছে কনসোল ক্লাসের মধ্যে। সে কারণে ক্লাসের নামটি প্রথমে লিখতে হবে ডট অপারেটর ব্যবহার করে, এরপরে আমরা ফাংশন বা মেথডের নামটি লিখেছি। কিন্তু এখানে রিড কি ফাংশনটা আসলে কি করবে? রিড কি ফাংশন ইজ for Visual Studio.NET users. This programs, but this makes the program wait for a key press and it prevents the screen from running and closing quickly when the program is launched from Visual Studio.NET. অর্থাৎ এই যে আউটপুটে যে লেখাটি আসলো হ্যালো ওয়ার্ল্ড, এটি এক্সিকিউশন শেষে আমরা যদি এই কনসোল ডট রিড কি ফাংশনটি ব্যবহার না করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আউটপুটে প্রডিউস করার সাথে সাথেই সেটি আবার উধাও হয়ে যাবে। এই যে এক্সিকিউট করে আউটপুট দেখানো এবং এই আউটপুটটা দ্রুত ভ্যানিশ হওয়া থেকে আটকে রাখার জন্য আমরা কি করি? রিড কি ফাংশনটি ব্যবহার করি, যাতে আমার প্রোগ্রামটা কিবোর্ড থেকে কোনো একটা কি প্রেসের অপেক্ষা করতে থাকে। রিড কি, কিবোর্ডের কোনো একটা কি বাটন রিড করার জন্য সে ওয়েট করে। যতক্ষণ সে কিবোর্ডে কোনো বাটন প্রেস না করা হয় ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করে। আর এই ওয়েটিং এর ফাঁকে আমরা আসলে আগের লাইনের আউটপুটটা দেখতে পাই। তো এই ছিল আমাদের ভেরি বেসিক কোড। আমরা এখানে অনলাইন সি শার্প কম্পাইলার রয়েছে। আপনাদের যদি নিজের পিসিতে সফটওয়্যার সেটআপ দিতে কষ্ট হয় তাহলে অনলাইনের এই সি শার্প কম্পাইলারটি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। সেখানে আপনি এক্সিকিউট বাটনে ক্লিক করলে রেজাল্টটা আমাদের ডান পাশের ব্লকে দেখাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আউটপুট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে খুব সহজেই এই লিঙ্ক ব্যবহার করে tutorialspoint.com/compile_c#_online.php এই লিঙ্ক থেকে আপনি সরাসরি কোড এখানে কপি পেস্ট করে আপনি আউটপুট দেখতে পারবেন বা রেজাল্ট অ্যানালাইসিস করতে পারবেন। আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের যখন আমরা সি শার্পে কোড শিখি তখন আমরা আসলে তার মৌলিক স্ট্রাকচার শিখি। যেমন এখানে আমরা এই কোডটুকু আমরা যদি লাইভ ডেমোতে ক্লিক করি তাহলে সরাসরি অনলাইন সি শার্প কম্পাইলার চলে আসবে, সেখান থেকে আমরা এক্সিকিউট করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজিং সিস্টেম নেম স্পেস রেক্টেঙ্গেল অ্যাপ্লিকেশন নামে একটা নেম স্পেস তৈরি করা হয়েছে এবং এই নেম স্পেসের মোটামুটি ভাবে আমরা যদি আউটপুট দেখি এক্সিকিউট করে, লক্ষ্য করবেন এখানে আউটপুট এসেছে লেংথ, ওয়াইডথ এবং এরিয়া ক্যালকুলেশন। অর্থাৎ একটা রেক্টেঙ্গেল আছে, অর্থাৎ আয়তাকার কোনো একটা ক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তার ক্ষেত্রফল বের করতে হবে। এখন এটি আপনি সিতে সরাসরি দুটো ভেরিয়েবল লেংথ ওয়াইডথ ডিক্লেয়ার করলেন, তার মান অ্যাসাইন করলেন, এরপর এরিয়া সমান লেংথ আর ওয়াইডথ গুণ করে দিলেন, আউটপুটে প্রিন্টএফ দিয়ে প্রদর্শন করে দিলেন। সেটি হচ্ছে সি প্রোগ্রামিং এর সহজভাবে করা। কিন্তু যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামিং করব তখন কিন্তু আমাদেরকে এই কাজটি তৈরি করতে হয় ভিন্নভাবে, অবজেক্ট তৈরি করে। মনে রাখতে হবে যে আমরা আসলে প্রোগ্রাম জটিল না সহজ সেটিতে যাচ্ছি না, আমরা আসলে শিখতেছি কিভাবে নতুন একটি প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামিং করা যায়। অর্থাৎ আগে আমরা
সি প্রোগ্রামিং এ এক ধরনের প্রোগ্রামিং কৌশল শিখেছি যেটির নাম হয়েছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যখন আমরা সি প্লাস প্লাস কিংবা জাভা শিখতেছি তখন, বা সি শার্প শিখতেছি তখন আমরা আসলে নতুন আরেকটি প্রোগ্রামিং কৌশল রপ্ত করছি যে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামিং করা যায়। এবং এই যে লেংথ আর ওয়াইডি এবং নিয়ে এরিয়া ক্যালকুলেশনের যে প্রোগ্রাম, সেটি আমরা সিতে করলে একভাবে করতাম, জাভাতে করলে আরেকভাবে করতেছি, বা সি শার্পে করলে আরেকভাবে করতেছি। এর মাধ্যমে আমরা আসলে শিখতেছি হাউ টু প্রোগ্রাম ইন সি শার্প। যেমন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কোড শুরু করব সিস্টেম নেমস্পেস ব্যবহারের মাধ্যমে। আমরা নেমস্পেস কিওয়ার্ডের মাধ্যমে নতুন একটা নেমস্পেস ক্রিয়েট করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা যদি 5টা ক্লাস তৈরি করি তাও এই নেমস্পেসের মধ্যেই তৈরি করব। আমাদের প্রয়োজন মতো যে কয়টি ক্লাস দরকার আমরা এখানে তৈরি করব। এখানে ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে মাত্র একটা ক্লাসই তৈরি করা হয়েছে, রেক্ট্যাঙ্গেল ক্লাস। আরেকটা আছে এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল, দুটো ক্লাস। তার মানে রেক্ট্যাঙ্গেল অ্যাপ্লিকেশন নামক নেমস্পেসের মধ্যে দুটো ক্লাস রয়েছে। একটি ক্লাসের নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আরেকটি ক্লাসের নাম হচ্ছে এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল। তাহলে এখন কি করলাম আমরা? রেক্ট্যাঙ্গেল ক্লাসের মেম্বার ভেরিয়েবল দুটো, একটা নাম হলো লেংথ, একটা হচ্ছে ওয়াইডিথ নামক দুটো ভেরিয়েবল যাদের ডাটা টাইপ হচ্ছে বা ডেটা টাইপ হচ্ছে ডাবল। তারা সেখানে আমরা অ্যাকসেপ্ট ডিটেইলস, গেট এরিয়া এবং ডিসপ্লে নামে 3টা মেম্বার ফাংশন আমরা তৈরি করেছি সেখানে। তার মানে রেক্ট্যাঙ্গেল ক্লাসের দুটো মেম্বার ভেরিয়েবল রয়েছে, একটা, দুটো, 3টা, অর্থাৎ 3টা সেখানে মেম্বার ফাংশন রয়েছে। তাহলে যে কোনো ক্লাসের আমরা বলি দুই ধরনের সদস্য থাকে, একটিকে বলি মেম্বার ফাংশন, আরেকটিকে বলি মেম্বার ভেরিয়েবল। আমরা শুরুতেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, এগুলোকে আমরা বলি ওই ক্লাসের মেম্বার ভেরিয়েবল। এরপরে আমরা প্রয়োজন মতো ফাংশন তৈরি করি, সেগুলোকে আমরা বলি ওই ক্লাসের মেম্বার ফাংশন বা মেম্বার মেথড। যাহাই ফাংশন তাহাই মেথড। তাহলে কি করেছে এই প্রোগ্রামটা? অ্যাকসেপ্ট ডিটেলস নামক একটা ফাংশন তৈরি করেছে শুধু ওই লেংথ আর ওয়াইডিথ এর মান অ্যাকসেপ্ট করার জন্য, মান নেয়ার জন্য, অর্থাৎ ইনপুট নেয়ার জন্য। আপনি চাইলে এখানে ইনপুট হিসাবে কনসোল থেকে রিড করতে পারতেন, কিংবা সরাসরি ভেরিয়েবলের মান দিয়ে দিলেন। যেভাবে ইনপুট নেন, এটা মূলত ইনপুট নেয়ার একটা ফাংশন। এখানে এরিয়া ক্যালকুলেশন করার একটা ফাংশন, এবং এটা সেটা আবার দেখানোর একটা ফাংশন। তার মানে একটা সিম্পল কাজকে আমরা 3টা ভাগে বিভক্ত করে জাস্ট মানে যে এক্সপ্লানেশন দেয়া হয়েছে যে একটা কাজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিভাবে করে থাকি, যে সেটা ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন নিলাম, সেটা হচ্ছে যে এরিয়া ক্যালকুলেশনের জন্য একটা ফাংশন তৈরি করলাম, এবং সেটি আবার আউটপুটে দেখানোর জন্য একটি ফাংশন তৈরি করলাম। তার মানে এই 3টি ফাংশন আসলে কি কি কাজ করবে আমরা বুঝে গেছি। যে অ্যাকসেপ্ট ডিটেইলস ফাংশন উইল অ্যাকসেপ্ট দি ভ্যালু অফ লেংথ এন্ড ওয়াইডিথ, গেট এরিয়া ফাংশন উইল ক্যালকুলেট দি area of the rectangle, এবং display function will display the length, width and area of the given rectangle. তাহলে এই ফাংশনটি কি কাজ করবে, এই ক্লাসটি কি কি করবে সেটা আমরা বুঝে গেছি। এরপরে এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল ফাংশনটি যখন মানে ক্লাসটি যখন তৈরি হলো, তাহলে খেয়াল করবেন আমাদেরকে কিন্তু এই লেংথ ওয়াইডিথ মেম্বার ভেরিয়েবল কার মেম্বার? রেক্ট্যাঙ্গেল ক্লাসের। কিন্তু আমরা এখন নতুন ক্লাসে কাজ করতেছি, যে ক্লাসের নাম হচ্ছে এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল। একটা ক্লাস থেকে অন্য ক্লাসের মেম্বারদেরকে ডাকাডাকি করতে গেলে প্রথম শর্ত হচ্ছে তার অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এই লেংথ এবং ওয়াইডিথকে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্ট তৈরি করার জন্য আমরা নিউ কিওয়ার্ড ব্যবহার করেছি, যে এই হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আর নামে একটা অবজেক্ট তৈরি করেছি। তার আগে অবশ্যই ক্লাসের নাম দিতে হবে, ক্লাসের নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাস। তো অবজেক্ট তৈরি করার পদ্ধতি সি শার্পে, সেটি হচ্ছে নিউ কিওয়ার্ডের সাহায্যে প্রথমে ক্লাসের নাম লিখতে হবে, স্পেস দিয়ে অবজেক্টের নাম, ইকুয়াল অপারেটর ব্যবহার করে নিউ কিওয়ার্ড ব্যবহার করে তারপরে আবার ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশনটিকে লিখতে হয়। আমরা জানি ক্লাসের নাম যা ঠিক হুবহু নামই হবে, শুধু ডান পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এক সেট ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এটিকে আমরা বলি এই রেক্ট্যাঙ্গেল ক্লাসেরই কনস্ট্রাক্টর ফাংশন বা কনস্ট্রাক্টর মেথড বা সিম্পলি কনস্ট্রাক্টর। তাহলে এই লাইনের মাধ্যমে আসলে কি করা হয়েছে? একটি অবজেক্ট তৈরি করা হয়েছে। কোন ক্লাসের? রেক্ট্যাঙ্গেল ক্লাসের। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল ক্লাসের কেন অবজেক্ট তৈরি করলাম? কারণ রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট না তৈরি করে এই রেক্ট্যাঙ্গেল ক্লাসের কোনো মেম্বারকে আমরা ব্যবহার করতে পারবো না, না লেংথ, না ওয়াইডিথ, না অ্যাকসেপ্ট ডিটেইলস, না গেট এরিয়া কিংবা ডিসপ্লে। এই যে 5টা মেম্বার রয়েছে, এই 5টা মেম্বারকে আমরা ব্যবহার করে আউটপুটে শো করব মূলত রেজাল্ট।
তাহলে কোনোভাবেই কিন্তু আমরা এই মেম্বার পাসটিকে ব্যবহার করতে পারবো না যদি কিনা রেক্ট্যাঙ্গেল ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা না হয়। সে কারণে আমরা প্রথমেই মেইন মেথডের মধ্যে খেয়াল করবেন, মেইন মেথড শুরু হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে, ক্লোজ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে। তাহলে প্রথম এই লাইনেই মেইন মেথডের, তার মানে আমরা যখন কোড এক্সিকিউট করি মনে রাখতে হবে কোড এক্সিকিউশন শুরুই হয় মেইন মেথডের মধ্য দিয়ে, এবং জাভার থেকে পার্থক্যটা হচ্ছে এখানে মেইনের প্রথম এমটা কিন্তু বড় হাতে লিখতে হয়। সো মেইন মেথড এর প্রথম লাইনে আমরা কি করলাম, অবজেক্ট তৈরি করলাম। কোন ক্লাসের অবজেক্ট? রেক্ট্যাঙ্গেল ক্লাসের। এবার রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্টকে প্রথমে লিখতে হবে, তারপরে ডট নোটেশন ব্যবহার করতে হবে। এটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পদ্ধতি, যে প্রথমে আপনাকে ক্লাস তৈরি করতে হবে, এরপরে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, এরপরে এই অবজেক্টের সাহায্য নিয়ে ওই ক্লাসের মেম্বারদেরকে অ্যাক্সেস করতে হবে, অপারেশন করতে হবে, এক্সিকিউশন করতে হবে, আউটপুটে প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি যে অপারেশনই চালান না কেন, প্রথমে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাকে ক্লাস তৈরি করে নিতে হবে, এরপর অবজেক্ট তৈরি করে নিতে হবে, এবার অবজেক্টের সাহায্য নিয়ে ওই ক্লাসের মেম্বার মেথড কিংবা মেম্বার ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে হবে। সেটার ফরম্যাটটা হচ্ছে এই ডট অপারেটর ব্যবহার করে। তার মানে প্রথমে আপনাকে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলেন, এরপর অবজেক্টের নাম প্রথমে দিয়ে ডট অপারেটর ব্যবহার করে এবার ওই মেম্বারগুলোর নাম, আপনি চাইলে ভেরিয়েবল কিংবা আপনি চাইলে মেম্বার ফাংশনগুলো ব্যবহার করতে পারেন, যেমন অ্যাকসেপ্ট ডিটেইলস, এটাকে আমরা এখন কল করেছি। অ্যাকসেপ্ট ডিটেইলসকে আমরা এখন কল করেছি। এই অ্যাকসেপ্ট ডিটেইলস কিন্তু এই এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল ক্লাসের কেউ না, সে অন্য একটা ক্লাসের, সে হলো রেক্ট্যাঙ্গেল ক্লাসের। অর্থাৎ তাকে অ্যাক্সেস করতে গেলে আগে রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট আর এর সাহায্য নিতে হবে, সেটি কিন্তু এখানে করা হয়েছে। অর্থাৎ আর ডট অ্যাকসেপ্ট ডিটেইলস মানে আসলে আমরা অ্যাকসেপ্ট ডিটেইলস ফাংশনটিকে কল করলাম। এই লাইনের মাধ্যমে আমরা কি করলাম, অ্যাকসেপ্ট ডিটেইলস ফাংশনটিকে কল করলাম, যে ফাংশনটি এক্সিকিউট রেক্ট্যাঙ্গেলের কেউ না, বরং সে রেক্ট্যাঙ্গেল ক্লাসের ফাংশন। যে সে যেহেতু অন্য ক্লাসের ফাংশন বা অন্য ক্লাসের মেম্বার ফাংশন, তাই তাকে ডাকাডাকি করার জন্য ওই ক্লাসের একজন সদস্যের প্রয়োজন হবে বা অবজেক্টের প্রয়োজন হবে। একইভাবে ডিসপ্লেও যেহেতু আমার এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল ক্লাসের মধ্যে আমি কিন্তু ডিসপ্লে ফাংশনকে কল করছি, কিন্তু যেহেতু ডিসপ্লে ফাংশনটা তো এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল ফাংশনের ক্লাসের কেউ না, সে রেক্ট্যাঙ্গেল ক্লাসের সদস্য। অতএব তাকে কল করতে গেলে অবশ্যই আমার অবজেক্ট সাহায্য নিতে হবে ওই ক্লাসেরই অবজেক্ট, যে ক্লাসের সে সদস্য। অতএব আর অবজেক্টের সাহায্য নিয়ে প্রথমে অবজেক্টের নাম লিখতে হবে ডট অপারেটর ব্যবহার করে, এবার ফাংশনের নাম। ঠিক একইভাবেই আমরা যখন এই ডিসপ্লে ফাংশনটি কল করেছি, অর্থাৎ আমরা অ্যাকসেপ্ট ডিটেইলস ফাংশন কল করেছি, তখন সে লেংথ তার ওয়াইডিথ পেয়েছে। এরপরে হচ্ছে আমরা ডিসপ্লে ফাংশন ব্যবহার করেছি। ডিসপ্লে ফাংশন কি করছে, ডিসপ্লে ফাংশন লেংথ নিয়েছে, ওয়াইডিথ নিয়েছে, এবং সে কিন্তু গেট এরিয়া ফাংশনকে কল করছে। তার মানে যখনই ডিসপ্লে ফাংশন কল হচ্ছে তখন আসলে ডিসপ্লে ফাংশন সে লেংথ প্রিন্ট করছে, তার মানে এই লাইন প্রিন্ট করলো, তারপরে সে ওয়াইডিথ প্রিন্ট করলো, তার মানে এই লাইন প্রিন্ট করলো, এরপরে সে এরিয়া প্রিন্ট করার এইটুকু প্রিন্ট করলো সে আউটপুটে। এরপরে মানটা কত হবে সেটি করার জন্য সে গেট এরিয়া ফাংশন কল করলে, মানে এখান থেকে আবার এইখানে চলে আসলো এবং সে রিটার্ন করলো লেংটার ওয়াইড গুণফল। সেই কারণেই 4.5 আর 3.5 গুণ করে রিটার্ন ভ্যালু যেটা 15.75 সেটি কিন্তু আউটপুটে প্রদর্শন করছে। অর্থাৎ এখানে যদি আমাদের গেট এরিয়া, অ্যাকসেপ্ট ডিটেইলস, ডিসপ্লে তিনটা ফাংশনই এখানে আমরা চাইলে হয়তো কল করতে পারতাম, সেটি না করে আসলে এই ডিসপ্লের মধ্যেই গেট এরিয়া ফাংশনটি আবার কলড হয়েছে, সে কারণেই সেটিকে আর দরকার নেই। কিন্তু রাস্টের এই লাইনটা কি কাজ করেছে, কনসোল ডট রিড লাইন। এখানে কনসোল কি আর রিড লাইন কি? কনসোল হচ্ছে ক্লাসের নাম আর রিড লাইনটা হচ্ছে মেথডের নাম। এই রিড লাইন মেথডটা কনসোল ক্লাসে বর্ণনা করা আছে বিধায় আমাদের এখানে আর ওই রিড লাইনের কোনো ব্যাখ্যা, এক্সপ্লানেশন বা ডেফিনেশন, ডিক্লারেশন কিছুই করতে হয়নি, আমরা শুধু সেটিকে কল করেছি। তাহলে এই রিড লাইন ফাংশনটা কি করবে, সে আসলে আউটপুটে আমাদের অপেক্ষা করছে, আসলে সে আমাদের এই আউটপুটটাকে ধরে রাখতেছে অর্থাৎ একটা লাইন সে রিড করার জন্য ওয়েট করছে। রিড কি বা রিড লাইন, অর্থাৎ রিড কি যে ফাংশনটি সেটি যা করছিল, রিড লাইনও তাই করছে। তাহলে মোটামুটি ভাবে এই কোডটি আমরা বুঝতে পেরেছি, এবং এই কোড বোঝার সাথে সাথে আমরা বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে জ্ঞাত হয়েছি, যেমন ইউজিং কিওয়ার্ড, ক্লাস কিওয়ার্ড, সি শার্পের কমেন্ট পদ্ধতি, মেম্বার ভেরিয়েবল, মেম্বার ফাংশন, কিভাবে ক্লাসকে ইনিশিয়েট করা যায়। ক্লাসকে ইনিশিয়েট করার পদ্ধতি হচ্ছে মূলত একটা অবজেক্ট ক্রিয়েট করা, এবং বিভিন্ন ধরনের কিওয়ার্ড রয়েছে। আমরা পরের লেকচারে, যেহেতু আমরা এগুলো মিড টার্মে পড়িয়েছি, আমরা জাস্ট নতুন ক্লাস শুরু করার ক্ষেত্রে আমরা আসলে একটা কন্টিনিউটি রাখার জন্য আমরা এগুলোকে আরেকটু ডিসকাস করলাম, এবং যাতে আন্ডারস্ট্যান্ডেবিলিটি আরো বেটার হয়। তো আজকে আর কথা বাড়াবো না, এখানেই শেষ করব। পরের লেকচারে আমরা এরপর থেকে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পন্ডিচেরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।